আজকে আমাদের লেকচার হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এর অপর নাম হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এটা তোমরা আগেই শিখে এসেছো যে তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্স। আমাদের পাস্ট ইনডেফিনিটের বাংলা হচ্ছে সাধারণ অতীত, সিম্পল পাস্টের বাংলাও কিন্তু সাধারণ অতীত। আমরা সরাসরি সংজ্ঞায় আসি। সংজ্ঞায় বলা আছে যে অতীতকালের কোনো কাজ এবং যে কাজের ফল এখন আর বর্তমান নেই, অর্থাৎ কাজটা অতীতকালের হতে হবে যেটার ফলাফল এখন আর বর্তমান থাকবে না, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন একটা উদাহরণ দাও, এখানে ইবনাত ওয়েন্ট হোম, ইবনাত বাড়ি গিয়েছিল, এটাতে কিন্তু অতীতকালের কাজ, এখন আর কিন্তু ফলাফল বিদ্যমান নেই। যেমন আমি গতকাল খেয়েছিলাম, এটা অতীতকালের কাজ, এখন আর ফলাফলটা কি বর্তমান নেই, সেই জন্য এটা কি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল লে লাম ততে তাম থাকবে। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল লে লাম ততে তাম থাকবে। আমরা একটু দেখি, যেমন সে কাজটি করেছিল, ল আছে। তুমি কি কাজটি করেছিলে, লে আছে। আমি কাজটি করেছিলাম, লাম আছে, ল লে লাম। এগুলো যদি থাকে ত তে তাম থাকে, তাহলে সেটা কি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা আরও কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে সহজেই বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে ইবনাত ওয়েন্ট হোম, ইবনাত বাড়ি গিয়েছিল। আমরা যদি এখন দেখি, এখানে বাংলা ক্রিয়ার শেষে কি আছে, ল আছে, গিয়েছিল ল, তারপরে ল থাকার কারণে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা যে এখানে উদাহরণ আছে সেই উদাহরণটা না দেখে আমরা নিজেরাই ট্রান্সলেশনটা করার চেষ্টা করি। আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা স্ট্রাকচার হচ্ছে, বাক্যের শুরুতে কি থাকবে, আমাদের সাবজেক্ট থাকবে, ভার্বের 2 নম্বর ফর্ম থাকবে, তারপর কি থাকবে, এক্সটেনশন থাকবে। তো আমরা দেখি এখানে সাবজেক্ট কি আছে, আমি ধরলাম ইবনাত, এখানে সাবজেক্ট ধরলাম ইবনাত আছে, IBNA, ইবনাত। তো ইংরেজিতে কি হচ্ছে, আমাদের সাবজেক্টের পরেই সরাসরি কি থাকে, ভার্ব বসে ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে। এখানে ভার্ব কি, গিয়েছিল। গিয়েছিল ইংলিশ কি আমরা জানি গো, গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে কি হচ্ছে, গিয়েছিল। তার মানে এখানে হবে ইবনাত ওয়েন্ট। তাছাড়া ভার্ব টু কি হচ্ছে, ওয়েন্ট। তারপরে এক্সটেনশনে কি আছে, বাড়ি, হোম, ইবনাত ওয়েন্ট হোম। এটা হচ্ছে ট্রান্সলেশন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি এখানে কি টু ব্যবহার করতে পারি কিনা? না, তুমি এখানে টু ব্যবহার করতে পারবো না, এটার একটা আলাদা আমরা ক্লাস নিব, তোমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস ওটা। এখানে হোমটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডাইরেকশন। অ্যাডভার্ব অফ ডাইরেকশনের পূর্বে কোনো টু বসে না, কোনো প্রিপোজিশন বসবে না, সেটা আমরা বিশদ ব্যাখ্যা পরে করব। আপাতত মনে রাখো এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না। এইরকম করে আমরা এখানে দেখি যে সে একটি গান গেয়েছিল। সে প্রথমত আমরা কি নিয়ে আসবো, হি গেয়েছিল, এরপরে ভার্ব গেয়েছিল, ল আছে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স। গেয়েছিল আমরা জানি সিং মানে গাওয়া, আর স্যাং মানে কি হচ্ছে, গেয়েছিল পাস্ট টেন্স। তার মানে এখানে কি হবে, হি স্যাং। এরপর কি হবে, আ সং। আশা করি এখানে তেমন তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা এখন দেখি একটা ইংলিশ বাক্যে, একটা ইংরেজি বাক্যে আমরা কিভাবে চিনবো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। একটা ইংরেজি একটা বাক্যকে দেখে কিভাবে চিনবো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। একটা ইংরেজি বাক্যের যদি আমরা ভার্বের দিকে তাকাই, তাহলে যে কোনো সময় যে কোনো টেন্স খুঁজে পাওয়া যাবে। আবার খেয়াল রাখো, যদি কোনো বাক্যে, কোনো ইংরেজি বাক্যে আমরা মেন ভার্বের দিকে তাকাই বা ভার্বের দিকে তাকাই, তাহলে আমরা খুঁজে পাবো এটা কোন টেন্সে আছে। পাস্ট ইনডেফিনিটকে খুঁজে পাওয়ার একটা সহজ উপায়, যদি কোনো বাক্যে ভার্বের ভার্ব টু থাকে তাহলে সেটা কোন টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। মনে রাখতে হবে ভার্বের ভার্ব টু শুধুমাত্র জন্মই হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য। তার মানে আমি যদি বলি পাস্ট ইনডেফিনিট কী কী আছে, যেমন ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, তারপরে দিলাম আমরা ডিড, তারপরে দিলাম পুট, অ্যাডেড, স্যাং, HWAM, এগুলো সবগুলো কি হচ্ছে আমাদের ভার্ব টু। তার মানে এই যে ভার্ব টু আমাদের পৃষ্ঠা বইয়ের 557 পেজ যে আমরা বইটা তোমাদেরকে পড়তে বলি, সেখানে দেখবে 113 নম্বর পেজ থেকে 120 নম্বর পেজ আছে। সেখানে তোমাদের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম, কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে দেওয়া আছে। ওইখানকার ভার্বের যে কনজুগেশন যে ভার্ব অধ্যায়টা আছে, সেখানকার যে ভার্ব টু যেগুলো আছে সবগুলোরই কি থাকবে, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে। তার মানে ভার্ব টু থাকলে সেটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। আশা করি এখানে তোমাদের তেমন কোনো কঠিন কথা বলিনি। ভার্ব টু ইজ ইকুয়াল টু কি হচ্ছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার দেখি আমরা, সাবজেক্ট বসবে, ভার্ব টু, তারপরে এক্সটেনশন। আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা উদাহরণ দেখে আসছি ইবনাত ওয়েন্ট হোম। এই যে সাবজেক্ট, এই যে ভার্ব টু, এই যে এক্সটেনশন। তার মানে এটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাছাড়া আমি শর্টকাট কি বলেছিলাম, ভার্ব টু থাকলে কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন এই বিষয়টাকে যদি আমরা প্রত্যেকটা টেন্সকে তো নেগেটিভ করা যায়, ইন্টারোগেটিভ করা যায়, ইন্টারোগেটিভ নেগেটিভ করা যায়, কিভাবে করব?
আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের টেন্সের যে 12টা টেন্স আছে সেই 12টা টেন্সের ভিতরে 10টা টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব থাকে, শুধুমাত্র থাকে না 2টা টেন্সে। সেই 2টা টেন্সের নাম আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট এবং এটা পাস্ট ইনডেফিনিট। গত ক্লাসে তোমরা দেখে এসেছো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ, ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে ডু নট, ডাজ নট বা ডু বা ডাজের ব্যবহার থাকে একটা। এখন তোমাদেরকে জানতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করতে ডিড ব্যবহার করতে হয়। তো আগের টেন্সের সমস্যা ছিল ডু কোথায় বসে, ডাজ কোথায় বসে। এখানে একটা সুবিধা কি, এখানে ডিডের কোনো ব্যবহার বিধি নাই। তুমি যে কোনো পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেও ডিড, ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রেও ডিড, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, উভয় ক্ষেত্রে কি বসবে, ডিড। তার মানে আই হলেও ডিড বসানো যাবে, আবার উই হলেও ডিড বসানো যাবে, ইউ হলেও ডিড বসানো যাবে, হি, শি, ইট, দে, যে কোনো ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো, ডিড ব্যবহার করতে পারবো। আমরা যদি কোনো বাক্যকে পাস্ট ইনডেফিনিটকে নেগেটিভ করতে যাই তাহলে হবে সাবজেক্ট প্লাস ডিডেন্ট হবে, আমরা শর্ট ফর্মটাই আগে শিখব, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখন কথা হচ্ছে ডিড নট ব্যবহার হলে কেন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। খেয়াল রাখতে হবে একটা বাক্যে ডাবল পাস্ট ফর্ম ব্যবহার হয় না। তো আমি এখানে তো ডিড তো পাস্ট ফর্ম ব্যবহার করলামই, তার মানে পরবর্তীটা অটোমেটিক্যালি কী হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। তাছাড়াও খেয়াল রাখতে হবে ডু, ডাজ, ডিড এগুলোকে বলা হয় গেস্ট অক্সিলারি ভার্ব, এগুলোর পরে সবসময় মূল ভার্বে কী বসে, বেস ফর্ম বসে। এখন আমরা একটা উদাহরণ দেখি। আমাদের বাক্যটা ছিল ইবনাথ ওয়েন্ট হোম। এই বাক্যটাকে যদি নেগেটিভ করি, প্রথমত আমাদের সাবজেক্ট কি বসবে, এখানে দিলাম আমরা ইবনাথ, এরপরে আমরা ডিড নট ব্যবহার করব, ডিড নট ব্যবহার করব আমরা, ডিডেন্ট। কেন ডিড নট ব্যবহার করলাম, এটা একটা যৌক্তিক কারণ হচ্ছে এখানে কয় নাম্বার ফর্ম আছে, 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম ইজ ইকুয়াল টু কি হচ্ছে, পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করতে কি ব্যবহার করব, ডিডেন্ট ব্যবহার করব। ক্লিয়ার, ইবনাথ ডিডেন্ট। এরপরে কি হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম, ভার্ব কোনটা আমাদের, ওয়েন্ট, এটার বেস ফর্ম কি হবে, গো। এরপরে কি হচ্ছে আমাদের এক্সটেনশন, এক্সটেনশন কি আছে আমাদের এখানে, হোম। ইবনাথ ডিডেন্ট গো। আশা করি তোমাদের এখানে তেমন কোনো সমস্যা নেই, অনেক সহজ একটা বিষয়। এরপরে আমরা আসি ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ বলতে বোঝানো হয় কি, প্রশ্নবোধক। এখানে কি কি এলিমেন্ট দরকার, এলিমেন্ট দরকার তোমাদের একটা অক্সিলারি ভার্ব, সেটা কোথায় বসবে, সাবজেক্টের পূর্বে বসবে। আমরা জানি কি অক্সিলারি ভার্ব বসে, আমরা জানি ডিড অক্সিলারি ভার্ব বসে। আর শেষে কি বসবে, এটা কোশ্চেন মার্ক বসবে। আমাদের বাক্য ছিল, আমরা আগে স্ট্রাকচারটা লিখে নিই। প্রথমত বসবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আমাদের বাক্য ছিল ইবনাথ ওয়েন্ট হোম। এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমত আমরা কি নিয়ে আসবো, ডিড ব্যবহার করব, এখানে নিয়ে আসবো ডিড। এরপর আমরা কি নিয়ে আসবো, সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে আমাদের, এখানে নিয়ে আসবো ইবনাথ, ডিড ইবনাথ। এরপরে ভার্বের বেস ফর্ম, ভার্ব কোনটা, ওয়েন্ট, এটার বেস ফর্ম কি হবে, গো। আমরা কিন্তু এটা সবাই জানি, গো ওয়েন্ট গন, এটা গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইবনাথ ওয়েন্ট, এখানে আছে ডিড ইবনাথ গো, এখানে কি হচ্ছে এক্সটেনশন বসবে, এক্সটেনশন কি হচ্ছে আমাদের হোম। এরপরে কি হচ্ছে মাস্ট বি নিডেড, কি হচ্ছে কোশ্চেন মার্ক দিতে হবে। এখন তুমি সব কিছু ঠিক লিখে রাখছো, এখানে লিখছো ডিড ইবনাথ গো হোম, সব কিছু লিখে ফুল স্টপ দিয়ে আসছো। তার মানে তুমি পুরো ঘরটা পরিষ্কার করার পরে ময়লাটা নিয়ে যা দরজার সামনে রাখলাম, তার মানে তোমাকে গেস্ট এসে কি দেখবে, তোমার রুমটাও পরিষ্কার আছে, কারণ তোমার তো দরজার সামনেই ময়লা। এখানে টিচার দেখবেই প্রথমে তোমার হচ্ছে নোট অফ ইন্টারেকশন সাইন নাই, তোমার কোশ্চেন মার্ক নেই, তোমার প্রশ্নবোধক চিহ্ন নেই, যেটাই তোমরা বলো, তো না থাকার কারণে বাক্যটা হবে না। কারণ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কি হচ্ছে, এই চিহ্নটা। ক্লিয়ার সবাই? এরপরে আমরা আসি ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে করতে হবে। ইন্টারোগেটিভ নেগেটিভ, যারা এই ক্লাসগুলো পারো তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, যারা পারো না তারা শিখে নিবা। কারণ আজকের যে ক্লাসটা, এটা তোমার হচ্ছে দেখা যাচ্ছে এই ক্লাসটা তুমি ভালো করে না বুঝো তাহলে রাইট ফ্রম ভার্বস, ডিগ্রি, ট্রান্সফরমেশন, ভয়েস এগুলোর ক্ষেত্রে গিয়ে পিছিয়ে যাবে, বা যে কোনো ট্রান্সলেশনের ক্ষেত্রে পিছিয়ে যাবা। আমাদের এটা বেসিক ক্লাস তাদের জন্য, যারা একেবারে জিরো থেকে শুরু করতেছে তাদের জন্য। আর আমাদের যে স্টুডেন্ট লেভেল আছে তারা সবাই ক্লাস 5 পাস করে আসছে, ওই জন্য আমরা একদম টেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা শিখাই দিচ্ছি। শুধু আমরা টেন্সে শিখাইনি, অনেকে হয়তো মনে করবে আপনারা এত দেরিতে কেন টেন্স শিখেছেন। আমরা প্রথমত পার্টস অফ স্পিচ শিখেছি, প্রত্যেকটা প্রকারভেদ শিখেছি, তারপরে ধীরে ধীরে আমরা মেইন টপিকে চলে এসেছি। এখানে আসি আমি ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আমরা জানি ইন্টারোগেটিভও হবে, নেগেটিভও হবে। তার মানে ইন্টারোগেটিভ করতে গেলেও একটা উপাদান দরকার, ডিড, নেগেটিভ করতে গেলেও একটা উপাদান দরকার, ডিড।
আচ্ছা, আমরা প্রথমত দেখলাম নিয়ে আসবো অক্সিলারি ভার্ব ডিড, এর সঙ্গে নট দিলাম, এটা কি হবে ডিডন্ট হয়, এবং শেষে কি দরকার আরো একটা কোশ্চেন মার্ক দরকার। তো আমরা বাক্যটা এখন স্ট্রাকচারটা দেখি। এখানে প্রথমে আমরা লিখবো ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস শেষে একটা কি লাগবে কোশ্চেন মার্ক। আশা করি তোমরা যদি আগের তিনটা বুঝে থাকো তাহলে অবশ্যই এটা অনেক সহজেই বুঝতে পারবা। আমাদের বাক্য ছিল ইবনাথ ওয়েন্ট হোম। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে প্রথমত কি আসবে আমাদের ডিডেন্ট আসবে। কথা হচ্ছে তোমার মনে যদি প্রশ্ন আসে স্যার কেন ডিডেন্ট আপনি ব্যবহার করলেন, এমনটাও যদি আবার প্রশ্ন আসে তাহলে দেখো প্রথমত এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আমাকে করতে বলছে ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ করলে আমি এখানে কি নিয়ে আসবো ডিড নট বা ডিডেন্ট নিয়ে আসবো। ডিড নট যদি আমি আলাদা করে লিখি তাহলে কিন্তু একটু সমস্যা। কি কারণে আমাকে ডিড নটের ক্ষেত্রে যদি নাউন হয় নাউনের আগে নট বসানো যায়, আর প্রোনাউন হলে প্রোনাউনের পরে নট বসাতে হয়। এখানে লিখতে গেলে যেমন ডিড নট ইবনাথ আমি লিখতে পারবো, কোনো সমস্যা নেই। যদি এখানে শি হয়তো শি ওয়েন্ট হোম তাহলে কি হয়তো ডিড শি নট হইতো, যেটা আমরা তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আলোচনা করেছি। যদি তোমার বুঝতে অসুবিধা তাহলে ওখান থেকে একটু দেখে নিবা। ডিডেন্ট সাবজেক্ট কি আছে আমাদের এখানে, এই যে সাবজেক্ট বসাবো এখন ডিডেন্ট ইবনাথ, তারপরে ভার্বের বেস ফর্ম কি আছে এখানে ভার্বের বেস ফর্ম কি আছে গো, তারপরে আমি এক্সটেনশন নিয়ে আসলাম, এক্সটেনশন কি আছে হোম, শেষে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ অংশ কোশ্চেন মার্ক দিতে হবে। তা ডিডেন্ট ইবনাথ গো হোম। এখন তোমাদের দেখানো হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে 2 নম্বর যে পার্ট, এখানে কিছু উদাহরণ দেখানো হবে, কিছু ক্রিটিক্যাল বিষয় তোমাদের আলোচনা করানো হবে। তো আমরা দেখি পাস্ট ইনডেফিনিট টেন্সের প্রথম যে জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো বাক্যে ওয়াজ ওয়ার এবং হ্যাড একাই বসে তাহলে বাক্যটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন কথাটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, আমি তোমাকে বিষয়টাকে একটু উদাহরণ দিই তাহলে তুমি সহজেই বুঝতে পারবে। এখানে দিলাম আই ওয়াজ স্লিপিং। এখানে দেখো একটা ভার্ব আছে আরো একটা ভার্ব আছে, এখানে কিন্তু 2টা ভার্ব, ওয়াজ কিন্তু একাই নেই, কিন্তু আমি দিলাম আই ওয়াজ আ স্টুডেন্ট। এখানে কিন্তু ওয়াজ একাই বসছে। তার মানে একটা বাক্যে যদি 2টা ভার্ব থাকে তাহলে প্রথমটা কি হচ্ছে অক্সিলারি, পরেরটা কি হচ্ছে মেইন ভার্ব। আর একটা বাক্যে যদি একাই ভার্ব বসে তাহলে সেটা কি হচ্ছে আমাদের মেইন ভার্ব, কারণ মেইন ভার্ব ছাড়া একটা বাক্য গঠন হতে পারে না। তার মানে এই মেইন ভার্বটা কয় নাম্বার ফর্মে আছে, 2 নম্বর ফর্মে আছে। এখন এটাকে যদি ক্রস চেক করাই, আমরা ক্রস চেক করাইতে গেলে আমরা দেখব এখানে যে আমাদের বি হচ্ছে বেস ফর্ম, এম এবং ইজ ভার্ব 1, ওয়াজ কি হচ্ছে আমাদের ভার্ব 2, বিন হচ্ছে আমাদের ভার্ব 3 এবং বিং এটা হচ্ছে পার্টিসিপেল। আবার দেখি বি হচ্ছে বেস ফর্ম, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1, ওয়ার ভার্ব 2, বিন ভার্ব 3, বিং হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল। আরও একটা বিষয় দেখি, হ্যাভ হচ্ছে বেস ফর্ম, হ্যাজ হচ্ছে আমাদের ভার্ব 1, হ্যাড হচ্ছে আমাদের ভার্ব 2, হ্যাড হচ্ছে ভার্ব 3 এবং এইচে ভিআইএনজি হ্যাভিং, এইটা কি হচ্ছে আমাদের পার্টিসিপেল। আমরা এখন এই জিনিসটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এই জায়গাটা এইটা হচ্ছে আমাদের ভার্ব 1, এটা ভার্ব 1, এটা হচ্ছে আমাদের ভার্ব 2, আর এইটা কি হচ্ছে আমাদের বেস ফর্ম 0 ফর্ম। এখানে একটু লক্ষ্য করে দেখি, যদি ভার্ব 2 থাকে তাহলে কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে মূল ভার্বটা কয় নাম্বার ফর্মে আছে, 2 নম্বর ফর্মে। তার মানে আমি আগেই বলেছিলাম ওয়াজ ওয়ার হ্যাড যদি কোনো বাক্যে একাই বসে তাহলে সেটা কোন টেন্স হবে, অবশ্যই সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ক্রস চেক করে দেখো, এইটা কিন্তু হচ্ছে আমাদের এই যে 2 নম্বর ফর্ম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আরও একটা উদাহরণ দেখো তাহলে সহজেই বুঝতে পারবো। আমি এখানে দিলাম হি হ্যাজ আ কাউ, হ্যাজ আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এটাকে যদি আমি পাস্ট ইনডেফিনিট করতে যাই, এই হ্যাজের হচ্ছে পাস্ট ফর্ম কি হচ্ছে হ্যাড, হি হ্যাড এ কাউ, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাছাড়া ক্রস চেক করে দেখো একটাই ভার্ব আছে, আমি আগেই বলেছিলাম যদি ওয়াজ ওয়ার এবং হ্যাড কোনো বাক্যে একাই বসে তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এখন তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের 557 পেজের যে পিসি দাসের বই আছে সেখানে দেওয়া আছে 118 নম্বর পেজের নিচের দিকে দেওয়া আছে কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো 3টা ফর্মে একই।
কি ভার্ব সেটা? যেমন আমি বলি যে রিড রিড রিড, সেট সেট সেট, কাট কাট কাট, পুট পুট পুট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, লেট লেট লেট। এই ভার্বগুলো কি হচ্ছে তিনটা ফর্মে একই। যদি এখন তিনটে ফর্ম একই থাকে তাহলে ভার্ব 1ও দেখতে একই রকম, ভার্ব 2 একই রকম, ভার্ব 3ও একই রকম। তাহলে ভার্ব 1 থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট হবে, ভার্ব 2 থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এই জায়গায় স্টুডেন্টরা একটু ভুল করে যায়। আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিব। যেমন একটা বাক্য দিলাম, আই কাট দ্য ডোর। এই বাক্যটা একটু লক্ষ্য করে দেখি। এখন যদি তোমাকে বলা হয় যে এটা কোন টেন্সে আছে, তা তুমি বলবা, কেউ বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, কেউ বলবো স্যার পাস্ট ইনডেফিনিট। দুইটাই রাইট। কী কারণে? আমি তোমার উত্তরটা ধরলাম, এটা ভার্ব 1 আছে, শুধু ভার্ব 1 থাকলে সেটা কি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আরেকজন তোমার পাশে বললো স্যার তাহলে এটা পাস্ট ইনডেফিনিট। কী কারণে? আমি জানি কাট, এটা ভার্ব 1, আবার বললাম কাট ভার্ব 2, কাট ভার্ব 3। এটা আছে ভার্ব 1 ধরলাম, ঠিক আছে প্রেজেন্ট ইনডেফিনিট, আবার ভার্ব 2 ধরলাম, ঠিক আছে পাস্ট ইনডেফিনিট। এখানে কোনো সমস্যা নেই। এই বাক্যটাকে আমি নেগেটিভ করতে গেলে আই ডোন্ট কাট দ্য ডোর, এটাও ঠিক আছে, আই ডিডেন্ট কাট দ্য ডোর, এটাও ঠিক আছে। বিপত্তি বাঁধবে কোন জায়গায়, এই জায়গাটাকে একটু খেয়াল করো। যদি আমি বলি কখনো হি কাট দ্য ডোর, তাহলে এটা কোন টেন্সে আছে? এই জায়গায় গিয়ে তুমি ভুল করবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা কিন্তু কখনো ওয়েন্টের সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস যুক্ত করতে পারি না। পারি কি? আমি কি কখনো লিখতে পারবো হি ওয়েন্টস টু স্কুল? লিখতে পারবো? কখনো লিখতে পারবো না। কিন্তু আমাকে লিখতে হবে হি গোজ টু স্কুল। খেয়াল রাখতে হবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আমি আবার বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। তার মানে এটাকে যদি আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরলাম তোমার মতে, কোনো সমস্যা নেই। সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, কিন্তু এখানে কিন্তু এস বা ইএস নেই। তার মানে প্রথমত এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নয়। এতটুকু বুঝছো? আমি আবার আরেকবার বলে দিই, যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট তোমার মতে হয়, যেমন এখানে আমি প্রেজেন্ট ইনডেফিনিট বলছি কোনো সমস্যা নাই, পাস্ট টেন্স বলছি এখানে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট বলি তাহলে অবশ্যই বাক্যটা হওয়া উচিত ছিল এখানে এইটা হওয়া উচিত ছিল, হি কাটস দ্য ডোর। যেহেতু এখানে এস নাই, তার মানে এটা কি হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। কী কারণে? এইটা ভার্ব 1 নয়, এটা তাহলে কয় নম্বর ফর্ম? এটা হচ্ছে 2 নম্বর ফর্ম। কারণ আমাদের এটা হচ্ছে এস বাই এস কোন টেন্সের ক্ষেত্রে হয় না, ভার্বের 2 নম্বর ফর্মের সঙ্গে কখনোই এস বাই এস হয় না। যেমন ধরো আমি যদি আরও একটু বিশদ ব্যাখ্যা করে দিই, হি গো টু স্কুল। এই বাক্যটাকে যদি আমি রাইট ফ্রাস আকারে সাজাইতে যাই তাহলে এখানে কি হবে? হি গোজ টু স্কুল। এতটুকু তো বুঝছো যে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। এখন মজার বিষয় হচ্ছে, আমি যদি তোমাকে এইটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে বলি, পাস্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করলে এখানে হবে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিন্তু কোনো সমস্যা নেই। এটার হচ্ছে গোজের হচ্ছে আমরা এখানে ভার্ব 2 কোনটা? গোজের ভার্ব 2 হচ্ছে ওয়েন্ট। আবার অনেকে ভুল ব্যাখ্যা নেবে, গোজের আবার ভার্ব 2 কেমন করে হয়, বোঝানোর খাতিরে বলছি। আমি ধরলাম গোয়ের ভার্ব 2 বা গোজের ভার্ব 2, ভার্ব 2 কি হচ্ছে হি ওয়েন্ট, তারপরে হবে টু স্কুল। এখানে একটা জিনিস লক্ষণীয় যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সঙ্গে কিন্তু কোনো এস বাই এস যুক্ত হয়নি। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ভাষায় বলি, এখানে দিলাম হি কাটস দ্য ডোর, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কীভাবে বুঝবো? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বাই এস আছে। তাছাড়াও স্যার বলেছিল যে যদি কখনো ভার্বের সঙ্গে এস বাই এস থাকে তাহলে সেটা কি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এস বাই এস আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। এখন তুমি এই বাক্যটাকে পাস্ট ইনডেফিনিট করো। পাস্ট ইনডেফিনিট করলে কী হবে? হি। পাস্ট ইনডেফিনিট করার নিয়ম কি? যে ভার্বের এখন ভার্ব 2 কি? ভার্বের ভার্ব 2 কাটসের ভার্ব 2 কি হচ্ছে? কাট। হি কাট দ্য ডোর। এখানে তো এস বাই এস হওয়ার কোনো অপশনে নেই। ক্লিয়ার সবাই? তো তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত যতগুলো পার্সন আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, সব ক্ষেত্রেই যদি ভার্বের 3টে ফর্ম থাকে, যেমন কাট কাট কাট, সেট সেট সেট, রিড রিড রিড, এগুলোকে তুমি প্রেজেন্ট ইনডেফিনিটও ধরতে পারবা, এগুলোকে তুমি হচ্ছে পাস্ট ইনডেফিনিটও ধরতে পারবা। কিন্তু যদি হি সি ইট আর যে কোনো প্রকার সিঙ্গুলার নাম হয়,
সেগুলোর পরে যদি এস বা ইএস ছাড়া কোনো ভার্ব থাকে তাহলে সেটা আমাদের কি ধরে নিতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমরা এখানে দেখে নিচ্ছি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, আর এস বা ইএস থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরে নেব। আশা করি তোমরা এটা বুঝছো। শুধুমাত্র ক্যাডেট কোচিং তুমি যে করবা শুধু ট্রান্সফরমেশন ভয়েস ডিগ্রি শেখার জন্য তা কিন্তু নয়, তোমাকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে হবে। তাহলে তোমার যুদ্ধক্ষেত্রে যে কোনো অস্ত্রের ব্যবহার থাকুক না কেন, তুমি যদি অস্ত্র চালানো শিখতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি যুদ্ধে জয়লাভ করতে পারো। সবগুলো অস্ত্র চালানো প্র্যাকটিস করে যাবা। যেমন এখানে দেখো আমাদের যে পাস্ট ইনডেফিনিট টেন্স পড়লাম, এখান থেকে আমরা তোমাকে কিছু প্র্যাকটিস করাবো। সেই প্র্যাকটিসের অংশটুকু এটাকে তোমাকে বললো যে পাস্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করো, পাস্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করো। অনেকে কিন্তু এটা ভুল করে যাবে। অনেকে কি ভুল করে যাবে, এইটা অনেকেই দেবে দ্য ওয়াজ কেপ্ট দ্য কারেক্ট টাইম, এটা দিয়ে যাবে। এটা কিন্তু ভুল। কি কারণে, বাক্যটাকে তোমাকে কোন টেন্সে দেওয়া আছে এটা বড় কথা না, বাক্যটা কোনভাবে আছে। বাক্যটা আছে নেগেটিভে আছে। পাস্ট ইনডেফিনিটকে কি নেগেটিভ করা যায় না? অবশ্যই নেগেটিভ করা যায়। কিভাবে দেখো নেগেটিভ করা যাবে এটাকে, এই দেখো দ্য ওয়াজ, যেহেতু নেগেটিভ আছে, যেখানে ডু নট ডাজ নট থাকবে সেখানে তুমি দিবা ডিড নট। কারণ ডু নট এর পাস্ট ফর্ম কি হচ্ছে, ডিড নট। ডাজ নট এর পাস্ট ফর্ম কি হবে আমাদের, ডিড নট। তাহলে দ্য ওয়াজ ডিড নট, এখানে হবে কেপ্ট দ্য কারেক্ট টাইম। ক্লিয়ার সবাই? আরও বিষয় কিছু আছে আমাদের, যেমন দেয়া থাকলো, আমি যদি এই বাক্যটাকে দেখি, এটাকে আমি মিশাই দিই। এখানে দিলাম the watch did not keep the correct time। এই বাক্যটাকে তোমাকে এখন অ্যাফার্মেটিভ করতে বললো। যদি অ্যাফার্মেটিভ করতে বলে তার মানে এই বাক্যটা আছে না বোধক, এখন তোমাকে করতে বলা হচ্ছে হা বোধক। তা হা বোধক করতে বললে এখন তুমি কি করবে, এখানে যে নট যে জাতীয় যে শব্দগুলো আছে সেটাকে তুলে দিতে হবে। আমি এখানে শুধু কিন্তু নট তুলে দিতে পারবো না, তুলে দিতে গেলে আমাকে ডিড নটকে তুলে দিতে হবে। তো আমি যদি এইখান থেকে ডিড নট তুলে দেই, কোনো সমস্যা নেই, ডিড নটকে তুলে দিলাম। আমি কেন ডিড নট বসিয়েছিলাম খেয়াল করো, ডিড নট বসিয়েছিলাম যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, ভার্ব টু থাকে, তাহলে আমি ডিড নট ব্যবহার করেছিলাম। এখন ডিড নটকে তুলে দিলাম। ডিড নটকে যদি তুলে দিই তাহলে এখানে যে কিপ ভার্ব ছিল এই ভার্বটাকে আমাদের ভার্ব টু নিয়ে আসতে হবে না, ভার্ব টু নিয়ে আসলে হবে কে, আমাদের নিয়ে আসলে হবে কে ই ইট কেপ্ট, দ্য ওয়াজ কেপ্ট দ্য কারেক্ট টাইম। ক্লিয়ার সবাই? আশা করি তোমরা এটা বুঝেছো। এবং এইরকম জাতীয় কিছু কোশ্চেন আসবে, এই কোশ্চেনগুলোর আনসার তোমাকে বিচক্ষণতার সঙ্গে দিতে হবে। যেমন ধরো আরও একটা জিনিস দেখো, এখানে দেওয়া থাকলো ডিডেন্ট ইবনাথ গো হোম, কোশ্চেন মার্ক হবে। এই বাক্যটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে বলছে। তো আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করতে যাই, এটা বাক্যটা আছে ইন্টারোগেটিভ নেগেটিভে, তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তার মানে তুমি ব্যবহার করলে কি ডিড, ইন্টারোগেটিভে কিন্তু নট ব্যবহার হয় না। ডিড ইবনাথ গো হোম, এতটুকু। এটাকে যদি আবার আমাদের নেগেটিভ করতে বলে, এই বাক্যটাকে যদি নেগেটিভ করতে বলে তাহলে কি হবে, IBNAT ইবনাথ। তুমি যদি প্রসিডিওর জানো তাহলে তুমি উৎপাদন করতে পারবা। কিভাবে, নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে কিন্তু হচ্ছে কি বসে, ডিড নট বসে। তার মানে এখানে কি দিলাম আমি, ডিড নট গো। আশা করি তোমরা বুঝছো। এরকম উদাহরণগুলো থাকবে তোমাদের যে সামনে যে মডেল টেস্ট আছে, 4th মডেল টেস্ট, হয়তোবা আমাদের এই শুক্রবারের পরে শুক্রবারে তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষাতে তোমাদের টেন্স থেকে কোশ্চেন থাকবে, পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন থাকবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশন থেকে কোশ্চেন হবে না, কনজাংশন পর্যন্ত কোশ্চেন হবে। তোমরা এই অধ্যায়গুলো ভালো করে দেখবা। আমি চাই তোমরা ভুল করো, কোনো সমস্যা নেই, কারণ মিস্টেক্স আর প্রুভ দ্যাট ইউ আর ট্রাইং। ভুলগুলো নিয়ে প্রমাণ করবে তুমি চেষ্টা করতেছো, এখনও অনেক সময় বাকি আছে। তুমি তোমার চেষ্টাকে অব্যাহত রাখো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার মানুষ বাসনা পূর্ণ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।